হুম, আচ্ছা। So Strange Meeting, that is a very common poem. We have all read it. আমাদের মনে হয় এটা it was in our UG syllabus. যারা SLST পড়ছো অনেকদিন ধরে তারাও পড়েছো। So it's a very common poem. তোমরা সবাই এটা ভালো করেই জানো। তবু আমি এটা চেষ্টা করছি মানে আমার মতন করে এটাকে রিপ্রেজেন্ট করা তোমাদের কাছে। যাই হোক, স্ট্রেঞ্জ মিটিং এটাকে আমরা সবাই ওয়ার পোয়েম হিসেবে জানি, কিন্তু আমাদের সবার আগে জানতে হবে যে যে ওয়ার পোয়েম বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি। কেউ যদি একটু শেয়ার করো তাহলে ভালো হয়। ওয়ার পোয়েম খুব জেনারেল একটা কোয়েশ্চেন করেছি আর কি, মানে খুব জেনারেল একটা কোয়েশ্চেন ওয়ার পোয়েম। একটু বলো, যে কেউ বলো, মানে জাস্ট আলোচনা শুরু করার জন্য এই প্রশ্নটা করছি আর কি। মাইক্রোফোনটা অন করে বলো। হুম। হ্যাঁ দাদা। হ্যাঁ বিপাশা, আচ্ছা ঠিক আছে, তুমি বলো। হুম। হ্যাঁ, ওয়ার পোয়েমস বলতে যেগুলো যুদ্ধকালীন সময়ে হুম। বা যারা আর কি যুদ্ধের, যেহেতু ওখানে আমাদের যে কোনো আর কি কি বলবো সিটিজেন যারা তারাই যুদ্ধে গিয়ে সোলজার হিসেবে রিপ্রেজেন্টও করেছেন, এরকম অনেকেই আছেন, তারাই সেই যুদ্ধকালীন পরিস্থিতির সময়কার হোক বা তার পরে সেটাকে মনে করে লিখতে থাকুন, সেই ধরনের যে রাইটিংস গুলো আছে হুম। সেগুলোকেই মেনলি ওয়ার পোয়েমস হিসেবে বলা হচ্ছে। হুম। তাহলে মানে জেনারেলি যেটা হওয়া উচিত সেটা হচ্ছে ওয়ার পোয়েম হতে পারে যে কোনো পোয়েমই, মানে হুইচ ইজ বেসড অন ওয়ার থিম, তাহলে সেটা ওয়ার পোয়েম হতে পারে। কিন্তু সাধারণত ওয়ার পোয়েম বলতে কিন্তু আমরা তা বুঝি না। মানে ওয়ার পোয়েম বলতে অ্যাকচুয়ালি আমরা মিন করি যে একটা পার্টিকুলার পিরিয়ড, মানে যেটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় আর কি। হ্যাঁ, সেই সময়ে মূলত, হ্যাঁ মূলত সেই সময়ে যে ধরনের পোয়েট্রিগুলো লেখা হয়েছিল সেগুলোকেই আমরা ওয়ার পোয়েম বলি। মানে সাধারণত ওয়ার পোয়েম বলতে আমরা ওই উইলফ্রেড আওয়েন বা স্যাসুন বা যে এডওয়ার্ড রোজেনবার্গ টমাস, রোজেনবার্গ হ্যাঁ এদের পোয়েট্রিগুলোকে আমরা মূলত মিন করি। হুম, এবার কথা হচ্ছে যে কেন এগুলোকে অন্যান্য পোয়েম যেগুলো যুদ্ধ বিষয় নিয়ে লেখা সেগুলো থেকে কেন এগুলোকে আলাদা করা হয়। আমরা যদি বলি যে যেগুলো আমরা হিরোইক পোয়েমস যেগুলো বলি, এপিক্যাল পোয়েম, সেগুলো তো ওয়ার পোয়েম, কারণ সেগুলো কিন্তু যুদ্ধ নিয়েই মূলত লেখা, কারণ মহাকাব্য যুদ্ধ ছাড়া হয় না। কিন্তু ওয়ার পোয়েম বলতে আমরা টিপিক্যালি এই ধরনের পোয়েট্রিকেই বুঝি। এবং সেটা কেন? তার কারণ হচ্ছে যে এই সময়ে মানে মূলত ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের টাইমে একটা স্যার পার্টিকুলার, আমি একটু বলবো। হ্যাঁ বলো। দেবপ্রিয়া বলছি। হুম, বলো। আম, এই সময় মানে দ্য ডিফারেন্স বিটুইন দ্য ওয়ার পোয়েট্রি অ্যান্ড প্রেভিয়াস হিরোইক ওয়ার, সেটা হচ্ছে হুম। যে এই ধরনের মানে আমরা যে 1914-এ সময় যে ওয়ার দেখতে হুম। পাচ্ছি, সেই ওয়ারের ক্ষেত্রে যেগুলো মেইন হুম। কোয়ালিটিস ছিল, মানে ডিসকো কোয়ালিটি বলুন, হুম। ব্যাকড্রপ বলুন, সেগুলো হুম। হচ্ছে ইনোসেন্স, লস অফ ইনোসেন্স, গিল্ট, হুম। তারপরে আইডেন্টিটি ক্রাইসিস, হুম। হিউম্যান ডিউটি টু দ্য স্টেট অ্যান্ড ডিজায়ার ডেথ, এইগুলো বিশেষভাবে হুম। ওয়ার পোয়েট্রির মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। হুম। যে গিল্ট অফ ওয়ার, আউটকাম অফ ওয়ার, যেটা আমরা আগে হিরোইক পোয়েট্রি, হিরোইক যে ওয়ার্ডগুলোতে দেখেছি সেখানে হুম। কিন্তু এইভাবে রিপ্রেজেন্টেড হয়নি। হুম। যেমন আমরা যদি স্যাসুন কিংবা আওয়েনের কবিতা
লক্ষ্য করি, তো সেখানে পুরো কবিতাটাতেই আওয়েন লিখছেন, যদি আমি ফিউটিলিটির কথা বলি, স্ট্রেঞ্জ মিটিং, তো সেক্ষেত্রে পুরোটাই কিন্তু ওয়ারের আউটকাম, মানে কিভাবে একজন সোলজারের রেসপেক্টে তো হচ্ছেই, হুম কিংবা সেটার শাসনের কবিতাতেও দেখবো যে এফেক্টটা কি ধরনের হয়েছে ওয়ারে, হুম সেটা আমরা এই প্রথম ওয়ার হুম পোয়েট্রিতে লক্ষ্য করেছি। এর আগে কিন্তু সেইভাবে আমরা কোনো পোয়েট্রিতে লক্ষ্য করিনি। আই থিঙ্ক দিস ইজ আ ডিফারেন্স বিটুইন ওয়ান পোয়েট্রি অ্যান্ড অ্যানাদার কাইন্ড অফ পোয়েট্রি, অ্যানাদার কাইন্ড অফ হিরোইক ফাইট হুম হুম ওরিয়েন্টেড হুম পোয়েট্রি। হুম হুম। হ্যাঁ, এখানে সাগর মল্লিক একটা কথা লিখেছে, সেটা হচ্ছে যে পোয়েটস হ্যাভ রিটেন অ্যাবাউট ওয়ার এক্সপিরিয়েন্স। হুম এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, যে এর আগেও ওয়ার নিয়ে প্রচুর কবিতা লেখা হয়েছে, কিন্তু যারা লিখেছেন দে ডিডন্ট হ্যাভ এনি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অফ ওয়ার। মানে তারা যুদ্ধ কিন্তু কখনো দেখেনি। এই ঠিক যেমন ভাবে আমরা কেউ কোনোদিন যুদ্ধ দেখিনি, কিন্তু যখনই একটা যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখন আমরা ভীষণ যে খুব প্যাশনেট হয়ে যাই, যে যুদ্ধ নিয়ে নানান কথা বলতে শুরু করি। কিন্তু যুদ্ধ অ্যাকচুয়ালি কি আমরা কেউ কোনোদিন দেখিও নি, আমাদের সেই ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেই। তেমনি একটা সময় কি ছিল যে যুদ্ধ নিয়ে চিরকালই কবিতা লেখা হয়েছে, হাজার হাজার বছর ধরে এই একটা ট্র্যাডিশন চলে এসেছে যে যুদ্ধকে সবসময় মহিমান্বিত করা হয়েছে, গ্লোরিফাই করা হয়েছে। সো ওয়ার হ্যাজ বিন always conceived as a great opportunity for each countrymen, its subject, to show off their patriotism, how much they love their motherland. বোঝা গেল? So war has been always seen as a great platform to exhibit your patriotism, to exhibit your heroism. এইভাবে কিন্তু ওয়ারকে সবসময় দেখা হয়েছে। এটা একটা বড় দিক যেটা আমরা হিরোইক পোয়েট্রির মধ্যে পাচ্ছি। হ্যাঁ, but it was just after the First World War started that we got a small group of poets who also wrote about war, but from a very different perspective. These poets all they had the first hand experience of war. কারণ আমরা জানি যে আওয়েন এবং অন্যান্য যে সমস্ত ওয়ার পোয়েটসদেরকে আমরা চিনি আর কি। আচ্ছা, আরফিন সেলিম, তোমার ইয়ে ভিডিওটা অন হয়ে আছে, ওটাকে ক্যামেরাটাকে অফ করে দাও। হুম কি নাকি নামটা শিরিন, শিরিন, আশরাফি শিরিন, ক্যামেরাটাকে অফ করো। দেখো ক্যামেরা অফ করার একটা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে কি হচ্ছে যে so it was during the First World War that we see that war has been represented in a very different form. তা এখানেই কিন্তু যে একটা স্ট্রাইকিং ডিফারেন্স তৈরি হচ্ছে। সেই ডিফারেন্সটা কি? কারণ আমরা দেখব যে মোস্ট অফ দ্য পোয়েটস or war poets of that time they had first experience of war, এবং আমরা দেখব যে এই ধরনের পোয়েটসটা কিন্তু when they joined the war they were highly enthusiastic about it. মানে ওরাও কিন্তু যে আমিও যুদ্ধে যাব, যে আমিও যে আই উইল অলসো স্যাক্রিফাইস মাই লাইফ ফর মাই মাদারল্যান্ড। সো দে আর অল অবসেসড উইথ দ্যাট কাইন্ড অফ যে থট, জাস্ট লাইক এনি আদার কমন ম্যান। সেই সময় দেখা যেত যে যে জোর করে যে যুদ্ধে পাঠানো হতো তা কিন্তু নয়, যে এমনই একটা যে স্পিরিট মানুষের মধ্যে তৈরি করানো হতো, যে প্যাট্রিয়টিক জিল তৈরি করানো হতো, যার থেকে কি হতো যে সবাই যুদ্ধে যেতে প্রস্তুত থাকতো। এবং আমরা সেই সময় যদি এরকম ছবিগুলো দেখি তাহলে দেখবো যে মানে ট্রেন ভর্তি করে সবাই যুদ্ধে যাচ্ছে, এবং মানে দে আর হাইলি এক্সাইটেড দ্যাট they are going to do something যে নোবেল, সামথিং গ্রেট। এই যে ব্যাপারটা আর কি, যে দেশের হয়ে লড়াই করা, এর থেকে বড় যে কাজ আর কিছু হতে পারে না। সো দিস ওয়াজ দ্য ideology which has been continuously projected before the people of the country, by the state, by the government or by the ruler. এটা চিরকালই হয়ে এসছে, যার ফলে আমাদেরকে এটাই সবসময় বোঝানো হয় যে দেশের জন্য প্রাণ দেওয়াটা সবচেয়ে বড় কীর্তি।
তাহলে এখানে কি হচ্ছে যে আমরা দেখবো যে এই ওয়ার পোয়েটসরাও কিন্তু যখন তারা জয়েন করছে তখন কিন্তু তাদের মধ্যেও এই ধরনের একটা ধারণা ছিল। কিন্তু যখন তারা এই যুদ্ধক্ষেত্রে যখন তাদের যখন মানে যুদ্ধক্ষেত্রে সরাসরি যে অভিজ্ঞতা যখন তাদের হলো তখন তারা দেখছে যে ওয়ার সম্পর্কে তারা যেটা ভেবে এসছে তা কিন্তু নয়, যে ওয়ার ইজ অ্যাকচুয়ালি কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম হোয়াট দে অ্যাকচুয়ালি থট ইট টু বি। মানে এই যে একটা মারাত্মক যে একটা যে ডিফারেন্স তৈরি হচ্ছে, তাদের যে তাদের যে এতদিন ধরে তাদের মধ্যে যে ইমাজিনেশন যে কল্পনাটা তাদের মধ্যে কাজ করেছে আর তাদের এই যে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স এই দুটোর মধ্যে একটা দেখা গেল যে একটা যে মারাত্মক একটা যে পার্থক্য, একটা হরিবল একটা যে ডিফারেন্স যেটা তারা আইডেন্টিফাই করছে সেটা কিন্তু ভীষণ রকম ভাবে তাদেরকে তাদের মধ্যে একটা শকিং এফেক্ট তৈরি করছে। যেটা আমরা দেখবো যে আওয়েনের মধ্যেও ছিল। আওয়েন যখন তিনি ফার্স্ট জয়েন করতে যাচ্ছেন যুদ্ধে তখনও কিন্তু সে খুব এক্সাইটেড ছিল। এমনকি যখন ও চলেও যায় মানে ওর মধ্যে যেটা আমরা জানি যে হি হ্যাড এ গ্রেট অ্যাম্বিশন অফ বিকামিং আ পোয়েট। He was too young at that time, so he had many dreams for his future life. সেগুলো থাকা সত্ত্বেও কিন্তু ও যুদ্ধে যাচ্ছে, and he was very much যে he was highly anxious about the thought that if he dies in the war, then his dream will remain unfulfilled. So he was very much obsessed with the thought of death. যেহেতু সে যুদ্ধে যাচ্ছে বারবারই তার মনে হচ্ছে যে যে কোনো সময় সে মারা যেতে পারে, তাহলে তার এই যে কবি হওয়ার স্বপ্ন সেটা বৃথা হয়ে যাবে। তাহলে একই সঙ্গে তার মধ্যে যে দ্যাট স্পিরিট অফ প্যাট্রিয়টিজম which was burning within him, but at the same time he was obsessed with the thought of death. তাই এই দুটো তার মধ্যে কাজ করছে। এবং যখন ওর ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হলো যুদ্ধক্ষেত্রে, যখন ও এরকম একটা ঘটনাও ঘটেছিল যে একটা শেল এসে পড়ে এবং তখন ওর বডিটা যে মানে ফ্লাই করে গিয়ে যে তারই এক বন্ধুর যে ডেড বডির ওপরে গিয়ে পড়ে। তো সেই ছিন্ন ভিন্ন দেহের উপরে যখন সে পড়ে যায় তখন সে ভীষণ রকমভাবে শকড হয়, যেটাকে বলা হয় শেল শক। সেই সময়টাকে শেল শক বলা হতো। মানে যে মানে শেলের দ্বারা যদি কেউ আহত হতো তাহলে সে না মারা গেলেও তার মধ্যে একটা মানে ডিপ সাইকোলজিক্যাল একটা এফেক্ট পড়তো। সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যেত। এটাকে শেল শক বলা হতো। আওয়েনের এরকম শেল শক হয়েছিল, অ্যান্ড হি ওয়াজ হসপিটালাইজড। এবং যখন ওকে হসপিটালাইজ করা হয় তখন তার পাশেই স্যাসুন ছিলেন আর কি। তো স্যাসুনের সঙ্গে তখন তার পরিচয় হয় এবং স্যাসুন তখন আওয়েনকে কিন্তু ওয়ার্ন করেছিলেন যে যে ইউ শুড নট জয়েন দি ওয়ার এগেইন, ইউ শুড রিটার্ন হোম। কোনো লাভ নেই এইভাবে যুদ্ধে নিজের প্রাণ দিয়ে কোনো মানে তাদের একটা স্যাসুনের মধ্যে একটা চরম একটা বিতৃষ্ণা তৈরি হয়েছিল। এবং আওয়েন যখন কিন্তু আওয়েন কথা শোনেনি, আওয়েন আবার জয়েন করেন যুদ্ধে। কিন্তু ধীরে ধীরে দেখা যায় যে ওর মধ্যে যে একটা ইলিউশন যেটা ছিল ওয়ার সম্পর্কে সেটা আস্তে আস্তে সেটা চলে যায় এবং হি ফার্স্ট রিয়ালাইজ দ্যাট হি হ্যাড realized something, he had understood something which is very valuable. যেটা ওর কি মনে হচ্ছে যে through his first hand experience of war he had realized something, he has understood something, had conceived some truth which is very valuable and which should be shared with the people of the world. এটা তার মনে হয়েছিল যে আমি যে অভিজ্ঞতাটা সঞ্চয় করেছি তা সেটা কিন্তু কেউ জানে না। তার কারণ হচ্ছে ইট হ্যাজ নেভার বিন এক্সপ্রেসড থ্রু পোয়েট্রি। তাহলে ওর তখন মনে হয় যে এটা ওর একটা দায়িত্ব থেকে যাচ্ছে। তার কারণ হচ্ছে ও যে সত্যটাকে ও আবিষ্কার করেছে এই যুদ্ধক্ষেত্রের মধ্যে থেকে, ট্রেঞ্চের মধ্যে থেকে,
যখন সে দেখছে যে ট্রেঞ্চের মধ্যে দিনের পর দিন কাটাতে হচ্ছে, যেখানে ট্রেঞ্চগুলো খুব ভয়ঙ্কর হয়, ওই ট্রেঞ্চের মধ্যে দিন কাটানো আর কি, অন্ধকার, সেই স্যাঁতস্যাঁতে জায়গা, বৃষ্টি হচ্ছে, জল কাদা, পোকা মাকড়ের মধ্যে থাকতে হচ্ছে, পা পচে যাচ্ছে, তাদের ডায়রিয়া হয়ে যাচ্ছে, জল নেই, খাবার নেই, এরকম ভয়ঙ্কর যে পরিস্থিতির মধ্যে সোলজাররা দিনের পর দিন মানে থাকছে আর কি। এই ধরনের এক্সপিরিয়েন্স গুলো কি হয় যে ওর মধ্যে একটা যে মানে হি গট কমপ্লিটলি ডিসইলিউশনড উইথ দ্য আইডিয়াস অ্যাবাউট ওয়ার অ্যান্ড প্যাট্রিয়টিজম, এবং তখন ওর মনে হয় যে হি মাস্ট রাইট অ্যাবাউট ইট অ্যান্ড হি মাস্ট কনভে দ্য ট্রুথ দ্যাট হি হ্যাজ ডিসকভার্ড থ্রু হিজ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অফ ওয়ার। এটা তার মনে হয় যে ভীষণ জরুরি মানুষের কাছে এই সত্যটা পৌঁছানো। এবং সেই কারণে দেখা যাচ্ছে যে ও কি করতো, যে ট্রেঞ্চের মধ্যে বসে বসেই ও কবিতা লিখতো, কারণ ও যেটা আমরা বললাম যে ওর ভীষণ একটা যে মৃত্যু চিন্তা ওকে ভীষণ রকম ভাবে ওকে গ্রাস করেছিল, যে ওর মনে হতো যে কোনো সময় মারা যাবে, তাহলে এই সত্যটা আর কেউ জানতে পারবে না। যার ফলে ট্রেঞ্চে বসে কবিতা লিখতো। তা এই যে একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা কিন্তু অন্য কবির ছিল না। এখানেই যে ডিফারেন্সটা হয়ে যায়, যে আমরা সাধারণত কবিতা লিখি এমন বিষয় নিয়ে যেটা সম্পর্কে আমার কোনো এক্সপিরিয়েন্সই নেই, আমি জানিই না ওই বিষয়টা, কখনো এক্সপিরিয়েন্সই করিনি, অথচ আমি সেটা লিখছি, যার ফলে সেই লেখাটা কখনোই খুব একটা অনেস্ট রিপ্রেজেন্টেশন হয় না, হতে পারে না। সেই জন্য যে ওই আইভরি টাওয়ারে বসে কবিতা হয় না, ইউ মাস্ট হ্যাভ টু এক্সপিরিয়েন্স লাইফ অ্যাজ ইট ইজ, তোমাকে দেখতে হবে, তোমাকে যে সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে, আদারওয়াইজ ইট ক্যান নেভার রিয়েলাইজ ইট। যেটা হচ্ছে যে সমস্ত ক্ষেত্রেই তাই, যে এই ধরনের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স গুলো না থাকলে হয় না। যেমন আমরা অনেকেই যে পুরুষ মানুষ হয়ে যে বেশিরভাগ ক্ষেত্রেই খুব নারীবাদী হয়ে যায়, কিন্তু নারীবাদী হওয়াটা তো সোজা নয়, যে যারা এটাকে এক্সপিরিয়েন্স করছে সে যেভাবে এটাকে দেখবে, যেভাবে বুঝবে, সেটা অন্যের পক্ষে সম্ভব সম্ভব নয়। অসম্ভব তা বলছি না, কখনো কখনো সম্ভব, কিন্তু সবসময় সেটা সম্ভব নয়। তো সব ক্ষেত্রেই তাই, দলিতদের নিয়ে আমরা ভাবছি যে আমরা দলিতদের নিয়ে এখন খুব বড় বড় কথা বলি, জার্নালে আর্টিকেল লিখি, হ্যাঁ, দলিতদের সমস্যা নিয়ে। কতটুকু বুঝি আমরা দলিতদের কাছে যাই, কোনোদিন দেখেছি দলিতরা কিভাবে জীবনযাপন করে, না তাদের সঙ্গে মিশেছি? কিছুই করি না, অথচ আমি দলিত স্টাডি করি, দলিত নিয়ে বড় বড় সেমিনার করি, কাজ করা হবে তো কিছুই হবে না। কি হচ্ছে যে এইখানে সব ক্ষেত্রে এই সমস্যাগুলো রয়েছে। তাই এখানে আমরা প্রথম দেখছি যে এমন কিছু কবি যারা কি করছে, যে যে ওয়ার নিয়ে লিখছে, যে কিন্তু তাদের একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স রয়েছে, মানে তারা যুদ্ধটাকে দেখেছে, তারা যুদ্ধ করেছে, হ্যাঁ। যে এই যে একটা মারাত্মক একটা যে মানে তাদের যে লেখার সঙ্গে তাদের যে কাজের একটা মারাত্মক সম্পর্ক, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এবং সেই কারণেই এই ধরনের কবিদের লেখাগুলো কে দেবপ্রিয়া? না, আমি কাউকেই মিন করে কথা বলছি না। তুমি দলিত স্টাডি নিয়ে ইয়ে করছো, একটা ওয়েবিনার করছো না? সরি স্যার, আমি আজকেই জিজ্ঞেস করলাম তাই ভাবলাম। না না, এটা আমি অনেক ক্ষেত্রেই বলে থাকি যে এই দলিত স্টাডি নিয়ে আমরা যারা কাজ করি, এটা মানে মারাত্মক রকম একটা হিপোক্রিসির মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা জানি না দলিতের জীবন, না, তাই না? আমি তো মানে আমি জিরো জিরো, আমার হ্যাঁ। নলেজ জিরো, না, সেই জন্যই আপনার নলেজ বলতে তুমি জার্নাল আর্টিকেল পড়লেই যে তুমি দলিতদের জীবন বুঝে যাবে তা নয়, তাই না? যে মানুষটা না না না, যে হ্যান্ডস অন হ্যাঁ, এক্সপিরিয়েন্স না থাকলে কোনো হ্যাঁ, সেটার হ্যাঁ, ইয়ে নেই। হ্যাঁ, যে মানুষটা তোমার হচ্ছে যে ওই চটি পরে রাস্তায় হাঁটছে বলে তাকে মব লিঞ্চ করছে, তাই না? হ্যাঁ যাকে, হ্যাঁ হ্যাঁ, যে একটা অনুষ্ঠান বাড়িতে গেলে তাকে আলাদা জায়গায় খেতে হচ্ছে, যে হুম 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 ওই কি বলে, যে শহরের ওই নর্দমার মধ্যে সে নামছে, হ্যাঁ, যেখানে আমরা নাকে রুমাল দিয়ে যাই, তো সেখানে তাকে হুম ওই হুম। নোংরার মধ্যে তাকে মানে ওই মাথা অবধি তাকে ডুবে কাজ করতে হচ্ছে। হ্যাঁ, তো সেই মানুষটার অভিজ্ঞতা নিয়ে আমি কি লিখবো? মানে এটা হয় কখনো? তা দলিত ব্যাপারটা এতটাই কঠিন আর কি, ওইভাবে হয় না। যাই হোক, এটা নিয়ে কি হয় যে আমাদের আমাদের কিছু জার্নাল আর্টিকেল লেখা হয়,
এটা নিয়ে এটাই আমাদের লাভ, আর কিছুই নয়। তো দলিতদের এতে কোনো উপকার হয় না, কিছুই হয় না। তো যাই হোক, দলিত দলিতই থাকে। তো আমরা তো আর কেউ আম্বেদকর নই যে আমরা মাঠে নেমে ফাইট করব, সেই ধরনের নেই। আমরা সবাই ঠান্ডা ঘরে বসে আলোচনা করবো, এই আর কি। এটা আমরা করতে বেশি ভালোবাসি। তো যাই হোক, তাই এখানে দেখা যাচ্ছে যে ওয়ার পোয়েটসদের মধ্যে কিন্তু এই জায়গাটা রয়েছে, অ্যান্ড দ্যাট মেড দেয়ার পোয়েট্রি সো রিমার্কেবল। তা যাই হোক, আহ, আহ, আর এবং তারপরে মারাও যায়, সেটা আমরা জানি আর কি, যে যে যুদ্ধে জয়েন করার মানে সেকেন্ড টাইম জয়েন করার সময় সে মারা যায় আর কি। যুদ্ধে জয়েন করার আগেই সে মারা যায়। এবং পরে আওয়েনের মা সুসান আওয়েন, সুসান আওয়েন ওই ছেলের ডায়েরি মধ্যে হঠাৎ করে তিনি দেখেন যে প্রচুর যে কবিতার লাইন যেগুলো নোট করা রয়েছে এবং যেগুলো মাঝে মাঝে আওয়েন বলতো আর কি। তা সেগুলো বা সুসান একটা প্রশ্ন জাগে যে এই ধরনের কবিতা কার লেখা, ও কখনো জানতো না আর কি। পরে ও দেখে যে নিচে গীতাঞ্জলি লেখা আছে। তা আওয়েন মানে টেগরের খুবই পোয়েট্রির ভক্ত ছিল আর কি, তারপরে ডায়েরিতেও লাইনগুলো লিখে রাখতো আর কি। এবং সেখান থেকে ইন্সপিরেশন পেত, কারণ আমরা জানি যে হি ওয়াজ ভেরি মাচ যে যে অবসেসড উইথ দ্য থট অফ ডেথ। এবং টেগরের পোয়েট্রি, বিশেষ করে গীতাঞ্জলি থেকে কিন্তু ওই ইন্সপিরেশনটা পেত। পরে সুসান আয়ন টেগরের সঙ্গে অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, চিঠিও লিখেছিলেন, কিন্তু টেগরের কাছে সেটা পৌঁছায়নি আর কি। যাই হোক, তা আওয়েনের এই যে তার এই যে জীবনের যে পরপর যে ঘটনাগুলো, যেগুলো যদি আমরা ভালো করে স্টাডি করি তাহলে দেখবো যে এই পোয়েমটার সঙ্গে কিন্তু অনেকটাই একটা মিল রয়েছে। যাই হোক, দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ স্ট্রেঞ্জ মিটিং। তাহলে এখানে আমরা একটু ভাবতেই পারি যে স্ট্রেঞ্জ মিটিং, হোয়াট ডাজ দিস টাইটেল অ্যাকচুয়ালি রেফার টু, হোয়াই ইট ইজ স্ট্রেঞ্জ। এই জায়গাটা নিয়ে আমরা একটু প্রথমে একটু ভেবে নিই, তারপর আমরা পোয়েমটা পড়া শুরু করব। আচ্ছা, স্ট্রেঞ্জ মিটিং, তাহলে মিটিংটা স্ট্রেঞ্জ কেন, কি কি কারণে হতে পারে স্ট্রেঞ্জ? আমি তো আগে থেকে বলছি, কারণ সবার পোয়েট্রিটা পড়া আছে সেই জন্য আর কি। হুম, বাকিরা একটু বলো। তমালি রয়েছে তো, তমালি আছে, তন্ময় বলো। তোমাদের তো শুনছি না, সবার সাড়া পেলে একটু ভালো লাগে। আর কে আছে? হ্যাঁ, ও অঙ্কিতা, হ্যাঁ বলছি যে হ্যাঁ পোয়েট যেহেতু ইংলিশ ম্যান ছিলেন এবং যিনি যার সাথে মিট করেছেন তিনি যেহেতু একজন জার্মান সোলজার, তো সেক্ষেত্রে এটাকে স্ট্রেঞ্জ বলা যায়। আর একটা হচ্ছে হুম উনি যেহেতু মানে একটা ওয়ারের পরে আহ, দেখাচ্ছেন যে জার্মান সোলজার হচ্ছে ডেড অ্যান্ড পোয়েট ইজ অ্যালাইভ, তো হুম হুম দ্য হুম মিটিং হুম দ্যাট। হ্যাঁ হ্যাঁ, তাহলে দুটো এখানে আমরা যে রিজন পাচ্ছি, যেগুলো যে কারণে পোয়েট বলছেন যে এটা স্ট্রেঞ্জ, বিকজ the another person that the poet meets, he belongs to the enemy side. That's why this is a strange meeting, because uh, a soldier cannot meet uh, uh, another soldier who belongs to the enemy side. In that sense, it's a strange meeting. And in another sense, the poet, in spite of being dead, he meets someone who is alive. So in that sense, it's also strange. হ্যাঁ, দেখি মৌমিতা কি লিখেছে। হ্যাঁ, হ্যাঁ, মৌমিতার আগে একটা কথা লিখেছিল, ওয়ার পোয়েম ডেসক্রাইবস দি অ্যাট্রোসিটি অ্যান্ড ক্যাজুয়ালিটিস অফ ওয়ার। হ্যাঁ, মানে যুদ্ধের যে নিষ্ঠুরতা সেই জায়গাটাকে ওরা প্রথম রিপ্রেজেন্ট করছে। ওয়ার ইজ নট অ্যাট অল গ্লোরিফাইড ইন ওয়ার পোয়েট্রি। হ্যাঁ, একদমই তাই।
War poem represents the reality of war and the romantic idea about war. বন্দনা, হ্যাঁ, রোমান্টিক আইডিয়া অ্যাবাউট ওয়ার সেটাকে রিপ্রেজেন্ট করছে না, সেটাকে সে কি করছে যে সেটাকে যে এক্সপোজ করছে, সেই ধারণাটাকে ডিসম্যান্টল করছে। আচ্ছা আচ্ছা, বিকজ মমিতা ঘোষ লিখছে, বিকজ দিস ইজ আ মিটিং বিটুইন আ ডেড পার্সন অ্যান্ড দ্য লিভিং পোয়েট, dead person and the living poet, and also because the meeting happens underground. আচ্ছা, তাহলে মমিতা যেটা বলছে যে মিটিং বিটুইন আ ডেড পার্সন অ্যান্ড দ্য লিভিং পোয়েট, তার মানে এটাকে আমরা এইভাবে অ্যাজিউম করতে পারি যে মেবি probably here the poet has two different identities. One is his dead self, that is assumed, his assumed dead self, and another one is his living self. So one is the living poet, as the poet is now, and another one is someone who is thought to be dead. মানে যার মধ্যে মৃত্যু চিন্তা সবসময় রয়েছে, তাহলে তার মধ্যে কি হচ্ছে যে একটা কি হচ্ছে যে দ্বৈত সত্তা সবসময় বিচরণ করছে, তাই তো? মানে একটা ডুয়াল পার্সোনালিটি তার মধ্যে রয়েছে, একটা স্প্লিট পার্সোনালিটি রয়েছে। মানে একটা হচ্ছে তার লিভিং পার্সোনালিটি অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ অ্যাজিউমড ডেড পার্সোনালিটি। তাহলে এই যে মিটিংটা, সো ইন দ্যাট সেন্স দ্য পোয়েট ইন স্পাইট অফ বিং অ্যালাইভ, he meets his another self which is dead. So that makes the meeting so strange. হতে পারে এটা অবশ্যই, and also because the meeting happens underground. হ্যাঁ, আন্ডারগ্রাউন্ডে যেহেতু মিটিংটা হচ্ছে, যে লিভিং পার্সন is meeting someone, sorry, a dead person is meeting someone who is alive, and both are staying underground. That makes it so strange. আচ্ছা, তোমালি কি লিখছে, he was introduced the opponent but they were in same condition at war. হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা কি যে in spite of belonging to the different sides or different enemy sides, belonging to the two warring countries, the soldiers, these two soldiers are in the same condition of war. They both are the victims of war. So it is also highly striking that these two soldiers who belong to two different countries who are in war, they are in similar condition. They had undergone that same kind of suffering. They had similar kind of dreams in life. They are both young. They have similar dreams in life. They both had the ambition of becoming poets. They had the ambition of making the world aware about the realities of war. So they are so similar. They are so similar, but at the same time they belong to the two enemy sides. এই জায়গাটা খুব স্ট্রাইকিং, মানে যে যখন আমরা যুদ্ধ করার সময় যখন আমরা আরেকজনকে হত্যা করছি, কেন? কারণ আমি মনে করছি যে সে শত্রু পক্ষ, তাই তাকে হত্যা করতে হবে। কিন্তু যদি এই সোলজারদেরকে যুদ্ধ বন্ধ করে দিয়ে তাদেরকে বলা হয় যে তোমরা একটু সবাই একসঙ্গে একটু গল্প গুজব করে নাও, তারপরে যুদ্ধ হবে, তাহলে কিন্তু আর হবে না। কারণ তারা যখন পাশাপাশি বসে গল্প করবে তখন দেখা যাবে যে এই মানুষগুলো মধ্যে যে তারা সবাই একই রকম, এবং এই ধরনের কোনো শত্রুতা তাদের মধ্যে, মানে পার্সোনাল কোনো এনিমিটি কিন্তু তাদের মধ্যে নেই।
যার ফলে তারা কিন্তু একে অপরকে হত্যা করতে পারবে না। So when the soldier, এটা কখনোই এটা করতে দেওয়া হয় না, কখনোই একটা পাকিস্তানি সোলজার আর ইন্ডিয়ান সোলজারকে বলা হবে না যে তোমরা একসঙ্গে বসে একটু চা খাও, গল্প করো, তারপরে একজন আরেকজনকে মেরো, এটা হতে পারে না। যার কখনোই সেটা অ্যালাউ করা হবে না, কারণ দুজন দুই সাইডে থাকবে এবং একে অপরকে অ্যাটাক করবে, এটাই ধরে নেওয়া হয়। সেম সাইডে কেউ আসবে না, এলে সমস্যা মিটে যেত। তাহলে কি হচ্ছে যে যখনই এটা আমাকে দেখানো হচ্ছে যে সে হচ্ছে তোমার শত্রু, বিকজ হি বিলংস টু ইয়োর এনিমি কান্ট্রি, দ্যাটস ওয়াই হি ইজ ইয়োর এনিমি, এইভাবে তোমাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। কিন্তু যখন ওরা মিট করছে তখন দেখছে যে দেয়ার আর স্ট্রেঞ্জ অ্যাফিনিটিজ, সিমিলারিটিজ অ্যামং দেম, যে অদ্ভুত রকমের মিল রয়েছে তাদের মধ্যে। They are almost similar, যে সেল, একই যেন আত্মা তারা। তাহলে কি করে তারা শত্রু হচ্ছে, কি করে একজন আরেকজনকে হত্যা করলো, এই জায়গাটা খুব স্ট্রেঞ্জ। আচ্ছা, নবনীতা কি লিখলো? দ্য মিটিং actually exposed him to the reality of war, the hidden truth behind the romantic discourse of war. অবশ্যই। তাহলে কি হচ্ছে যে যখন সে জয়েন করছে তখন কি হচ্ছে যে he is being exposed to the reality of war. বুঝা গেল? মানে এতদিন কি হচ্ছে যে war was to him as it was being represented by the other people, by the state or by the literature. বুঝা গেল? মানে হচ্ছে যে যুদ্ধ কি, যে যুদ্ধ যেমন করে আমি সবার কাছে শুনে এসেছি, বা যে রুলার বা স্টেট আমার কাছে যেভাবে রিপ্রেজেন্ট করেছে, বা সাহিত্যে গল্পে আমি যুদ্ধটাকে যেভাবে দেখেছি, সেটাই আমার কাছে যুদ্ধ। কিন্তু যখন সে পার্টিসিপেট করছে ওয়ারে, তখন কি হচ্ছে যে তখন কিন্তু এক্সপোজ হচ্ছে টু দ্য রিয়ালিটিস অফ ওয়ার। তার আগে কখনোই হচ্ছে না। পার্টিসিপেট এখানে জরুরি, এবং যেহেতু সে পার্টিসিপেট করছে তখন কি হচ্ছে যে সে বুঝতে পারছে যে এই যে রোমান্টিক আইডিয়াস অ্যাবাউট ওয়ার, রোমান্টিক ডিসকোর্স অফ ওয়ার, যে যুদ্ধকে যেইভাবে রোমান্টিসাইজ করা হয়, যুদ্ধ মানে একটা মারাত্মক ব্যাপার আর কি, যে দেখিয়ে দাও যে তুমি কত দেশকে ভালোবাসো আর কি, এই যে ব্যাপারটা আর কি, এই যে ডিসকোর্সটা যেটা তৈরি করা হয়েছে যুদ্ধ সম্পর্কে, এটা তৈরি করা, এটা সাহিত্য, গল্প, এইভাবে এটাকে তৈরি করে দিয়েছে, যুদ্ধটাকে এইভাবে রিপ্রেজেন্ট করে দিয়েছে। কিন্তু যখন সে এক্সপোজ হচ্ছে রিয়ালিটিজের কাছে, তখন তার কি হচ্ছে যে এই ইলিউশনটা ভেঙে যাচ্ছে। এবার হচ্ছে যে ইলিউশন ভাঙতেই পারে, মোহ ভাঙতেই পারে, এবং আমি একটা সত্যকে জানতেই পারি। কিন্তু কথা হচ্ছে জানলেই বা কি হলো, যে আমি যদি বলতে না পারি তাহলে তো কোনো লাভ নেই। এবং এত সোলজার, তাদের যে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অফ ওয়ার তো রয়েছে, তারা বলে না কেন? প্রথমত তাদের বলতে দেওয়া হয় না। সেকেন্ড কি, যে তাদের মনে হয় যে যদি আমি বলি তাহলে মেবি পিপল উইল সাসপেক্ট মাই প্যাট্রিয়টিজম। যদি আমি বলে ফেলি যে না, যুদ্ধ খুব কঠিন, যুদ্ধ করতে আমরা ভয় পাই এবং আমাদের মৃত্যু ভয় আছে, আমরা মরতে চাই, এরকম যদি কেউ বলে তাহলে আমরা তাকে সাসপেক্ট করবো যে এ দেশকে ভালোবাসে না, সোলজার হওয়ার যোগ্যই নয়। তাহলে সোলজার মানে হচ্ছে যে the person who is always ready to sacrifice his life for this country, এটা ধরে আগে থেকে চাপিয়ে দেওয়া হয়, ইম্পোজ করে দেওয়া হয়, তাহলে সে কখনোই এটা বলতে পারবে না, তাই না? যেমন করে কোনো মা এরকম বলতে পারবে না যে ধর আমার ভালো লাগে না এই সারাদিন বাচ্চা পালন করা, তাদেরকে খাওয়ানো দাওয়ানো, এসব আমার ভালো লাগে না, তাই না, আমি আরাম করবো, এটা সে বলতে পারে না। কেন বলতে পারে না? তাহলে তার মানে যদি আমি বলি তাহলে সবাই আমাকে বলবে যে তুমি তাহলে কেমন মা, তাই না? তাহলে আমার মাতৃত্ব নিয়ে সবাই প্রশ্ন করতে শুরু করে দেবে, এবং সেই কারণে কিন্তু সে বলবে না। তাহলে কি হচ্ছে যে এটা কি হয়ে যাচ্ছে, এই দ্য ট্রুথ দ্যাট ইউ হ্যাভ রিয়ালাইজ, দ্যাট ইউ হ্যাভ ডিসকভার্ড রিমেইনস কি হচ্ছে সাপ্রেসড উইদিন ইউ, তোমার মধ্যে এটা আটকে থাকছে, তুমি বলতে পারছো না, তুমি বলতে পারবে না কখনো। এবার হচ্ছে যে আইন এখানেই চিন্তা করছে যে তুমি তো বলতে পারো না, ঠিক যেমন করে একটি মানুষ মারা যাওয়ার পরে সে বলতে পারে না যে মারা গেলে কেমন লাগে, মৃত্যুর পরে কি হয় সে বলতে পারে না,
তাহলে কোনোদিন আমরা জানতে পারবো না যে মরলে কি হয়। শুধু একজনই বলতে পেরেছিল, যেটা বিবলিক্যাল স্টোরি, ল্যাজারাস। ল্যাজারাস একমাত্র বলতে পেরেছিল যে মারা গেলে কি হয়, মৃত্যুর অভিজ্ঞতা সে বলতে পেরেছিল। এখন আয়নের প্রশ্নটা হচ্ছে, আয়ন কি বলতে পারবেন এই যে দ্য ট্রুথ দ্যাট দ্য ওয়ার্ড ডিস্টিলস, এই যে একটা ট্রুথ, যে সত্য, যেটা একেবারে which is completely unmixed by any other false ideas, একেবারে একটা ডিস্টিলড ট্রুথ, যে সত্যটা ওয়ার তৈরি করছে কিন্তু আমরা সেটাকে ধরতে পারছি না, বা ধরলেও সেটাকে কনভে করতে পারছি না, সেটা কি ও পারবে, সেটা কি ও বলতে পারবে? এটা একটা কিন্তু খুব বড় প্রশ্ন। এটা হচ্ছে সেই ল্যাজারাসের মতো, যে এমন একটা সত্যের কথা বলছে যে সত্যটা কেউ কোনোদিন বলেনি, বা জানলেও কেউ বলেনি, কবিতার মধ্যে দিয়ে তো বলেই নি আর কি। হ্যাঁ, নিবেদিতা কি লিখছে, পোয়েটস লিভিং সোল ইজ টকিং টু আ ডেড সোল, ডেড সোল, হুইচ ইজ ইন ফ্যাক্ট আ প্রজেকশন অফ হিজ ওন সেলফ। হ্যাঁ, একেবারেই তাই। তাহলে পোয়েট কি হচ্ছে, যে হি ইজ টকিং টু হিজ ডেড সোল, হিজ অ্যানাদার যে সেলফ হুইচ ইজ থট টু বি ডেড, মানে হিজ ওন গোস্ট। হ্যাঁ, সে নিজের ভূতের সঙ্গে কথা বলছে। তাই সেটাই হচ্ছে প্রজেকশন অফ হিজ ওন সেলফ, সেটা আসলে ওর কথাই। তাহলে এইখানে যে দ্যাট অ্যানাদার সেলফ দ্যাট হি ইজ টকিং টু ইজ অ্যাকচুয়ালি, আরেকটু মেটাফরিক্যালি বলতে গেলে বলা যেতে পারে, ইট ইজ হিজ আনফুলফিলড অর যে আনফুলফিলড লাইফ, or his যে future full of dreams which is frustrated by war। তাহলে তার সেই জীবনটা, যে জীবনটা সে কল্পনা করে আর কি, যেমন সে হবে আর কি, তার সেই স্বপ্নগুলো যেগুলো অপূর্ণ থেকে গেল, এবং যার জন্য দায়ী হচ্ছে যুদ্ধ, এবং সেই যে সেলফটা which remains unfulfilled is now being projected through this poem। হ্যাঁ, সেটাকেও রিপ্রেজেন্ট করছে, তার সেই অপূর্ণ যে যে স্বপ্নটাকে, সেটা সম্ভবত যে দ্যাট ইজ অ্যানাদার সেলফ। The realistic consciousness of war is unveiled in this meeting। হ্যাঁ, the meeting is unexpected in a strange land between the killer and the killed। The romanticism of war is shattered। একদমই তাই। কিলার অ্যান্ড দ্য কিল দুজনেই মিট করছে, যে আমাকে যে হত্যা করেছে তার সঙ্গে আমি আবার মিট করছি। ব্যাড মামি সিনড্রোম। আচ্ছা, এটা কি আমার জানা নেই। স্যার ওই যে আপনি বললেন না, কোনো মহিলা যদি নিজের সন্তানের প্রতি দায়িত্বশীল হওয়া থেকে সরে ও গিয়ে আচ্ছা বলে আচ্ছা আমি আচ্ছা, আজকে এটা, হ্যাঁ আমি আমি বানানটা ভুল লিখেছি, স্পেলিংটা ভুল হয়ে গেছে, ওটাই বলতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, ওই সিনড্রোমটা আছে, যে তুমি তো ভালো মা নও, তাই না, এরকম বলছো, হ্যাঁ হ্যাঁ, আর কারোর মা তো এই এরকম বলে না, তাই না, মায়েরা এরকম বলে কোনোদিন শুনিনি, তাই না। তা আমরাই প্রশ্ন হ্যাঁ করবো হ্যাঁ যে কিরকম বলছো তুমি, তাই না, মা হয়ে তুমি এরকম কথা একদম। বলছো, তাই না? তখন কি হবে যে এই যে নানান প্রশ্নগুলো, যে তার মধ্যে তাকে যে প্রশ্নগুলো ছুড়ে দেবো, তখন স্বাভাবিক কি হবে যে সেই ট্রুথটা সাপ্রেসে বলতে পারবে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে স্ট্রেঞ্জ মিটিং এর টাইটেলটা আমরা অনেকটাই ডিসকাস করলাম, অনেক রকম ভাবে এটাকে দেখা যায় দেখলাম আর কি। যাই হোক, এবার আমরা টেক্সটটা শুরু করি। It seemed out of battle I escaped down some profound dull tunnel। So it seemed, এই কথাটা খুব স্ট্রাইকিং। কেন পোয়েট এই কথাটা বলছেন যে ইট সিমড, তাই না? মানে দিস পোয়েম ইজ রিটেন ইন দ্য ফর্ম অফ এ, যেটাকে বলা হয় যে
ড্রিম অ্যালিগরি, মানে একটা ড্রিম অ্যালিগরির মতন, মানে পোয়েট ইজ ড্রিমিং। হ্যাঁ, যেহেতু তিনি স্বপ্ন দেখছেন, যার ফলে এভরিথিং ইজ হিয়ার রিপ্রেজেন্টেড যে ইন এ ভেরি অবসকিউর ম্যানার, পুরোটাই একটা যে তার এই এক্সপিরিয়েন্সটা, মানে এটা একটা ড্রিম লাইক স্টেট হিসেবে রিপ্রেজেন্টেড হচ্ছে, এবং সেই কারণে তিনি বলছেন, সিং দ্যাট আউট অফ ব্যাটল আই এসকেপ। So poet is escaping from the war. So he's a soldier, but he is escaping it. হ্যাঁ, তো সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আর কি, যে ভাবার যায় একজন সোলজার সে পালিয়ে যাচ্ছে। ডাউন সাম প্রোফাউন্ড ডাল টানেল। তবে এই যে যে ডেসক্রিপশন গুলো আমরা দেখবো, যে ডেসক্রিপশন গুলো একটু ভেগলি যে রিপ্রেজেন্টেড হয়েছে, বিকজ ইট ইজ সিন ইন এ ড্রিম। So down some profound dull tunnel. So dull tunnel, which is referred to as profound. So this gives a sense of death. So a cave of death. A cave of death এর যে একটা ধারণা এখানে emphasize হচ্ছে। So poet found himself as if he finds himself in hell. তাহলে কি হচ্ছে, profound dull tunnel, it যে may refer to the hell. So hell, which is littered with dead bodies. The profound dull tunnel, long since scooped through granites which Titanic wars had groined. So Titanic wars, here Titanic wars actually refers to any destructive war, huge destructive war. But it has a mythical reference, এগুলো তোমরা জানো আর কি, যে mythical reference to the war which was fought on Mount Olympus, তাই তো, গ্রিক মিথোলজিতে আছে। টাইটানস যারা, মানে দে ওয়ার জায়ান্টস, বড় বড় দৈত্য ছিল আর কি, তাদের সঙ্গে আর কি ওই দেবতাদের যুদ্ধ হয়েছিল, আমাদের মহিষাসুর গল্পের মতো আর কি। So Titans are the giants in Greek mythology, and they fought against gods on Mount Olympus. তা সেই রেফারেন্স এখানে রয়েছে, তার একটা মিথোলজিক্যাল রেফারেন্স রয়েছে, যেটাকে আমরা অ্যালিউশন বলি, সেই ধরনের একটা অ্যালিউশন এখানে রয়েছে। আবার টাইটানিক ওয়ার্স মে অলসো রেফার টু এনি ডিস্ট্রাকটিভ ওয়ার। অনেকে এটাকে বলছে যে যে মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, যেটাকে আমরা গ্রেট ওয়ার বলি, হ্যাঁ, তো সেটাকে রিপ্রেজেন্ট করছে এই কথাটা আর কি। ঠিক আছে, টাইটানিক ওয়ার্স। So through granites which Titanic wars had groined. So he imagines that he is being driven to a tunnel which has been scooped for long ages through granites which Titanic wars had groined. তাহলে এই যে টানেলটা, it has been digged, it has been scooped by all the warmongers since the destructive war had begun. সেই সময় থেকে এটা চলে আসছে। Yet also there are encumbered sleepers groaned. So there are sleepers, that is dead soldiers. So the place is littered with dead soldiers who are encumbered, that is they are burdened with all kits of war. মানে ওদের তো প্রচুর সোলজারদের আমরা জানি যে দে হ্যাড টু ক্যারি হেভি কিটস, প্রচুর তাদের থাকে, মানে খাবার দাবার, ওয়েপন্স থেকে শুরু করে সবকিছু তাদের সঙ্গে রাখতে হয়। তাহলে দে আর অল যে হেভি উইথ যে অ্যামিউনেশনস অ্যান্ড আদার থিংস, and it can also be seen metaphorically as they are heavy with sorrow, heavy with death, heavy with the burden of suffering, এরকম নানান ভাবে আমরা এটাকে দেখতে পারি। So encumbered sleepers groan, so they are all groaning, too fast in thought or death to be bestirred.
that means they are dead. So it is very euphemistically represented fast in thought or death. Hmm. So they are so fast in thought or death to be bestirred. So they are not stirring. That means there is no sense of motion, no sense of life. So it is completely devoid of any animation. So they are dead actually, motionless. Then I probed them. One sprang up and stared with piteous recognition in fixed eyes. So someone who stood up from those dead bodies and stared at the poet in fixed eyes. So he had fixed eye because uh, he was dead. এবং সেই কারণে কি হচ্ছে যে একটা এখানে ওই একটা গোস্টলি যে একটা ইমেজ তৈরি করা হচ্ছে, ফিক্সড আইজে সে তাকিয়ে আছে। এবং আরেকটি কথা যেটা খুব ইম্পর্টেন্ট, পিটিয়াস রেকগনিশন। সো হি কুড রেকগনাইজ দ্য পোয়েট because he was the person who killed him the day before. হ্যাঁ, যেহেতু ওকে হত্যা করেছে যার ফলে সে ওকে চিনতে পারছে, বাট নাও হি ইজ যে ওভারকাম উইথ দ্য সেন্স অফ পিটি। মানে এখন ওর মধ্যে একটা প্রচন্ড করুণা হচ্ছে যে এই মানুষটাকে আমি হত্যা করেছি। কি হচ্ছে যে যখন সে একটা ডিফারেন্ট জায়গাতে, এখন তো সে ওয়ার ফ্রন্টে নেই, যেহেতু সে একটা ডিফারেন্ট প্লেসে কি হচ্ছে যে তার সঙ্গে মিট করছে, তখন ও রেকগনাইজ করতে পারছে যে দিস পারসন ইজ নট অ্যাকচুয়ালি মাই এনিমি, হি কুড বি মাই ফ্রেন্ড or someone who is similar to me or who is also the victim of war just like myself. তাহলে এই ধারণাটা ওর তৈরি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে কি বলছে? To first in thought of death to be stirred when I probed them, they sprang up, stared with piteous recognition in fixed eyes, lifting distressful hands as if to bless. And by his smile, I knew that sullen hall. So there was something in his smile that indicates that he was dead, and immediately the poet becomes aware of the place that he actually is not staying in the hell. হ্যাঁ, তো এই ধারণাটার মধ্যে তৈরি হচ্ছে। তাই বলছে lifting distressful hand as if to bless, and by his smile I knew that sullen hall. By his dead smile I knew we stood in hell. Dead smile. এটা কি ফিগার হবে? ডেড স্মাইল। রেটরিকটা কি হবে? খুব ইজি যদিও, অক্সিমরন, তাই না? টু অপোজিট যে ওয়ার্ড কি হচ্ছে যে জাস্টাপোজ সাইড বাই সাইড, সেজন্য এটা অক্সিমরন। With 1,000 pains that vision's face was drained. So the vision, that is that dead person's face was drained with pain. So his face was marked by যে 1,000 pains. এই যে তার মুখের মধ্যে কি হচ্ছে যে যে তার যে কষ্ট, তার যে যন্ত্রণা, সেগুলো ফুটে উঠছে। মানে অ্যাকচুয়ালি দিস পোয়েট ক্যান রিকগনাইজ দিস। এটা অন্য কারোর পক্ষে তো সম্ভব নয় যে তার মুখের দিকে তাকালে যে তার মধ্যে যে কষ্ট রয়েছে, দুঃখ রয়েছে, সেটা সবসময় আমরা রিকগনাইজ করতে পারি না। সেটা একটা যে পার্টিকুলার কন্ডিশন না, তৈরি না হলে। এখানে কি হচ্ছে যে as the poet has gone through the similar kind of experience of war, now he can realize the pain that
that dead soldier also undergone. সেটাও সে বুঝতে পারছে যে তার মধ্যেও যন্ত্রটা কতটা রয়েছে। With 1,000 pains that Bhishan face was grain, so grain to it, that is marked with uh, pain, suffering, yet no blood reached there from the upper ground. So this is very striking that they now belong to a place where there is no war cry, যেখানে কেউ যুদ্ধের কথা বলছে না। তারা এমন একটি জায়গায় রয়েছে যেখানে আর কেউ যুদ্ধের কথা বলছে না। So it was only on earth that people talk about war, but now he is in hell and he feels that even hell is peaceful, because in hell nobody cries for war. So there is no war which is being fought in this place. There is no cause of war. Now they are all dead. তাহলে এখানে আর যুদ্ধের কোনো প্রয়োজন নেই। But still that dead soldier shows marks of pain. হ্যাঁ, তাহলে কি হচ্ছে যে যুদ্ধের কোনো কারণ নেই। The poet thinks that for the poet the only cause of human pain is war. যেটা পোয়েটের মনে হচ্ছে যে মানুষের জীবনের সব মানে বড় যন্ত্রণা, যার মূল কারণ হচ্ছে যুদ্ধ। তাহলে সেটা তো নেই এখানে, তাহলে দুঃখটা কিসে? এটা একটা বড় প্রশ্ন পোয়েটের কাছে। And no guns thumped or down the flues made moan. তাহলে এখানে কেউ নেই। There is no one who is targeting one another with guns, কেউ নেই সেরকম কিছু। There is no cause of shedding blood of one another, but still there are marks of pain. তারপরেও কষ্ট, সেটা কিসে? এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট দিক পোয়েমটার, মানে দ্যাট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম। Strange friend, I said, here is no cause to mourn. এখানে তো দুঃখ করার কিছু নেই। None, said the other, save the undone years. None, that means no, that you are right, there is no cause to mourn, there is no reason to cry over. দুঃখ করার সত্যি কোনো কারণ নেই। Save the undone years. Save, এখানে save কথাটার মানে কি? Save টেক্সট আছে তো সবার কাছে? হ্যাঁ, accept। তাহলে save means accept, তাই তো? তাহলে save the undone years. So accept the undone years. তাহলে দুঃখের কোনো কারণ নেই, কারণ মৃত্যুরও ভয় নেই, যুদ্ধ তো নেই, তবুও কেন দুঃখ? তার কারণ হচ্ছে যে undone years. So what does it actually mean? Undone years here means those years of life which could be lived more meaningfully, more hopefully, or which could be lived with more usefully, যেটা পোয়েট বলছেন যে so their life they're wasted, so that life, that unlived or lost years, unlived years, তাহলে যে সময়টা, that future life which was much promising, তাই না, which was full of hope, full of dreams. So they had many dreams as they are young and fresh, so they had much dreams in their life. So they had those dreams to fulfill in their future life, so that promising years are completely wasted, and the only reason for it was the war. So war had wasted their life
which could be more meaningful. The hopelessness, whatever hope is yours, was my life also. So they are similar kind of people because they are all young. তাই তারা সবাই এক। হুম, কারণ তারা দুজনেই ইয়াং। এই সবারই স্বপ্ন এক। Said the other, hopelessness, whatever hope is yours was my life also. I went hunting while এবার ও কথাটা বলছে যে his very nature, যে ও ঠিক কি ধরনের বা ওর যে পছন্দগুলো কেমন, ওর স্বপ্নগুলো কেমন, সেগুলোকে ও এখানে যে ন্যারেট করছে। I went hunting wild after the wildest beauty in the world. So just like any other poet, just like any other creative person, he was in search of beauty. No. He was in search of beauty. Beauty, beauty in true sense of the term. So beauty means something, uh, uh, something ideal that someone aspires to. Ideal means truth. So here beauty actually means truth. So truth that someone aspires to, সেটাই হচ্ছে beauty. যেটা আমরা কিটসের কবিতায় পেয়েছি, বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ বিউটি। সো বিউটি ইজ নট ইন দ্যাট অ্যাপারেন্ট সেন্স অফ বিউটি। সো ইটস নট ফিজিক্যাল বিউটি। সো হিয়ার বিউটি মিনস ট্রুথ। সো I went hunting wild after the wildest beauty in the world, which lies not calm in eyes or braided hair. So here beauty doesn't mean feminine beauty. So it refers to the conventional love poetry, which is full of the stock metaphors and similes that describe the physical beauty of women. যেটা আমরা ওই প্রেমের কবিতা তে পেয়ে থাকি, যে সেখানে শুধু নারীর সৌন্দর্যের বর্ণনাটাই যেখানে ডমিনেট করে, আর তা সত্ত্বেও সেটাকে প্রেমের কবিতা বলা হয়। এটাই খুব একটা যে সবচেয়ে স্ট্রেঞ্জ ব্যাপার আর কি। এমন একটি কবিতা যেখানে শুধু নারীর সৌন্দর্যের বর্ণনা, চুলের বর্ণনা, চোখের বর্ণনা থাকে, আর সেটাকে প্রেমের কবিতা বলে চালানো হয়। তো এটা একটা মানে মানে সবচেয়ে একটা যে স্ট্রেঞ্জ ঘটনা যদি কিছু ঘটে থাকে সেটা হচ্ছে এটা। সেটা কি করে প্রেমের কবিতা হয়? তো যাই হোক, তা এখানে দেখা যাচ্ছে কনভেনশনাল যে লাভ পোয়েট্রি, সেটাকে এখানে কিন্তু স্যাটারাইজ করা হচ্ছে। তার কারণ হচ্ছে, কারণটা খুব যে সিম্পল, সেটা হচ্ছে যে আমরা জানি যে এই ধরনের পোয়েটসরা তারা যে আওয়েন বা রুপার্ট ব্রুক, এই ধরনের পোয়েটসরা তারা কি করছেন, যে দে আর ট্রাইং টু ইন্ট্রোডিউস এ কাইন্ড অফ পোয়েট্রি হুইচ ইজ বেসড অন the first-hand experience of life. যেটা হচ্ছে যে যেটা ফ্লেশ অ্যান্ড ব্লাড এক্সপিরিয়েন্স, তা সেই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাদের কবিতায়, এবং সেই কারণে দেখা যায় তারা কনভেনশনাল লাভ পোয়েট্রিকে পুরোপুরিভাবে রিজেক্ট করছে। সো বিউটি ইজ নট ইন দ্যাট সেন্স। সো সো দ্য ট্রুথ that Owen discovered in his through his experience of war, that truth is actually beauty. That is the beauty. Because that is the truth which is unmixed, or which is not polluted, contaminated by false ideologies. যে সমস্ত ভুল ধারণা, রং কনসেপশনস, সেগুলো কি করে যে সত্যকে ঢেকে রাখে। সেগুলোর মধ্যে থেকে যে আসল সত্যটাকে রিকগনাইজ করা বা ডিসকভার করা, সেটাই হচ্ছে মূল কাজ একজন সত্য সন্ধানী বা একজন প্রকৃত কবি। সেটাই বলছে, হান্টিং ওয়াইল্ড আফটার দি ওয়াইল্ডেস্ট বিউটি ইন দ্য ওয়ার্ল্ড। সো দ্যাট ওয়াজ দ্য অনলি যে পারসুইট অফ হিজ লাইফ, which lies not calm in eyes or braided hair. He cherished the romantic ideas of war.
হুম, চেরিশ দ্য রোমান্টিক আইডিয়াস অফ ওয়ার, সেটা এক সময় ছিল, কিন্তু সেগুলো ভেঙে গেছে। which lies not calm in eyes or braided hair, but mocks the steady running of the hour. So which lies not in calm eyes or braided hair, but mocks the steady running of the hour. এই লাইনটা একটু অবসকিউর। এখানে কি বলতে চাইছে যে এনি বিউটি, আমরা জানি যে ইফ ইট ইজ ফিজিক্যাল বিউটি দেন ইট ইজ সাবজেক্ট টু ডিকে। ফিজিক্যাল বিউটি সেটা পার্মানেন্ট নয় কখনো। হুম, যদিও সত্য পার্মানেন্ট নয়, এখানে আইন যে কথাটা বলছেন এখানে একটা মানে একটু প্রবলেমেটিক হয়ে যাচ্ছে যে ফিজিক্যাল বিউটি টেম্পোরারি, আর যে সত্যটা আমি আবিষ্কার করলাম সেই সত্যটা পার্মানেন্ট তা নয়। কোনো সত্যিই পার্মানেন্ট নয়, কারণ সত্য আমরা আবিষ্কার করি তারপরে সেটা আবার ভেঙে যায়, আবার নতুন কিছু আসে। তো ট্রুথ ইজ ইভেন ট্রুথ ইজ নট পার্মানেন্ট। যাই হোক, so which lies not calm in eyes or braided hair, but mocks the steady running of the hour. তাহলে স্টেডি রানিং অফ দি আওয়ার বলতে বলতে চাইছে যে টাইমস যে প্রসেস, দ্য ওয়ে টাইম পাসেস, দ্যাট ইজ দ্য লজ অফ টাইম, অ্যান্ড হুইচ destroys or spoils everything. So time which কি হয়, which devours everything, সময় সব কিছুকে ডিস্ট্রয় করে দেয়। But the beauty or the truth that he uh, discovered is কি হচ্ছে যে the truth that he discovered সেটা কি, যে which is beyond the time's the destructive process. So the truth or the beauty that he discovered is which goes beyond the laws of time. তাহলে সেরকম একটি সত্য। And if it grieves richlier than here, আমি এই লাইনটা পরে আগে শেষ করব। And if it grieves richlier than here, মানে খুবই একটা যে কমপ্লিকেটেড একটা লাইন আর কি, মানে এটাকে এক্সপ্লেন করতে গেলে বারবার একটা ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। একটু বলতে পারবে কি বলতে চাইছেন পোয়েট এর মধ্যে দিয়ে? And if it grieves richlier than here, I mean before joining the war, এটা কোন পার্সোনেজ বল? I went hard. হ্যাঁ, মৌমিতা একটা প্রশ্ন করেছে, আমি বোঝার চেষ্টা করছি। The cherish the romantic ideas of war. আচ্ছা, wildest beauty in the world, I mean before joining the war. আচ্ছা, তাই কি এখানে কি সেটা বলছে মৌমিতা? I went hunting wild after the wildest beauty in the world, which the wildest beautyটা কি, which lies not calm in eyes, which lies not in the lustrous eyes of women or the braided hair of women, but the beauty which mocks, that is, which wins over, which overcomes the times, যে laws of time যেটা বললাম আর কি, the earthly, যে mundane, যে যে এক্সপিরিয়েন্স অফ যে টাইম, তাহলে সেটাকে মক করছে।
এরকম একটা মিন করতে সে চাইছে। হ্যাঁ, মৌমিতা স্পিকার অন হচ্ছে না কেন? হ্যালো হ্যালো সুমিতদা, এই তো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ, আসলে ব্যাপারটা বলতে চাইলাম যে যে মারা গেছে আর কি, যে ডেড সোলজারটা, যে ডেড সোলজারটা মারা গেছে, সে যখন বলছে যে হোয়াট এভার হোপ ইজ ইয়োর্স ওয়াজ মাই লাইফ অলসো, আই ওয়েন্ট হান্টিং ওয়াইল্ড আফটার দ্য ওয়াইল্ডেস্ট বিউটি ইন দ্য ওয়ার্ল্ড, সেটা মানে সেটা হয়তো কোনো ফেমিনিন বিউটির প্রতি নয়, কিন্তু ওয়াইল্ডেস্ট বিউটিটা মানে ওয়াইল্ডেস্ট যে শব্দটা ব্যবহার করেছে সেখানে তো একটা ওয়ার, একটা ভায়োলেন্সের দিকে তো একটা মানে ওর প্রতি তো একটা রোমান্টিক চিন্তা ভাবনাই আছে না, যে ওয়ারের প্রতি আমার একটা রোমান্টিক আইডিয়া সবসময় ছিল, পেট্রিয়টিজম, ন্যাশনালিজম, যুদ্ধ, এর প্রতি একটা আমার রোমান্টিক আইডিয়া সবসময় ছিল, তো সেটা আমিও চেরিস্ট করতাম যুদ্ধে যাওয়ার আগে, আমি সেটাই বলতে চেয়েছিলাম এখানে। আচ্ছা, কিন্তু পরের লাইনটা তাহলে তো এক্সপ্লেন করা যাচ্ছে না। ওয়াইল্ডেস্ট বিউটিটা কি ও কিন্তু এখানে পরে এক্সপ্লেন করছে, তাই না? আচ্ছা, পরের লাইনটা হুইচ দিয়ে শুরু হচ্ছে, তাই না? ওটা একটু দেখো, ওয়াইল্ডেস্ট বিউটি ইন দ্য ওয়ার্ল্ড হুইচ লাইজ। এবার ওর এই যে হান্টিং যেটা বলছে, এই হান্টিংটা কোথায় রয়েছে? যে হুইচ লাইজ নট কাম ইন আইজ অর ব্রেডেড হেয়ার, তাই না? ব্রেডেড হেয়ার বলতে তো একেবারেই পুরোপুরি ভাবে ফেমিনিন বিউটির কথা বলছে, ফেমিনিন বিউটির কথা বলা হচ্ছে। তাহলে সেখানে নয়, তাহলে ওর যে সার্চ ফর দি ওয়াইল্ডেস্ট বিউটি, সেটা বোঝা যাচ্ছে সেটা কিন্তু ইয়ে নয় কখনোই, যে ফেমিনিন বিউটি বা যে ফিজিক্যাল বিউটি, সেটা কখনোই ওর সার্চ নয়। তাহলে সেটা কি এমন ধরনের বিউটি যে বাট মক্স দ্য স্টেডি রানিং অফ দি আওয়ার, যেটা স্টেডি রানিং অফ দ্য আওয়ার মানে যে সময় যে সবসময় বয়ে যাচ্ছে, এটাকে সে মক করবে, মানে হি উইল স্টপ টাইম ফ্রম রানিং। এই যে ব্যাপারটা কি, যে সময়কে থামিয়ে দেওয়া, তার মানে হচ্ছে যে এমন কিছু লিখবে যে লেখাটা একটা যে মানে কালজয়ী লেখা হবে, এরকম একটা ধারণা হয়তো রয়েছে। আর কিন্তু এখানে যে মক ভাবটা রয়েছে, এই মক ভাবটার সাবজেক্ট কে? ওয়াইল্ডেস্ট বিউটি সাবজেক্ট তো। হ্যাঁ, সাবজেক্ট এটাই বলতে চাইছে যে ওয়াইল্ডেস্ট বিউটি উইল মক দ্য স্টেডি রানিং অফ দ্য আওয়ার, এক্স্যাক্টলি এই জায়গাটায় কেন ওয়াইল্ডেস্ট বিউটি স্টেডি রানিং অফ দ্য আওয়ার কে মক করবে কেন? হ্যাঁ, ওয়াইল্ডেস্ট কথাটা একটু প্রবলেমেটিক হচ্ছে, কারণ ওয়াইল্ডেস্ট বিউটি বলতে আমরা সাধারণত মানে যে ফিজিক্যাল বিউটিটাকে আমরা বলি, যেটা টেম্পোরারি কাইন্ড অফ এনজয়মেন্ট যেটা আমাদের দেয়, সেটাই ওয়াইল্ডেস্ট বিউটি। হ্যাঁ, নবনীতা কিছু একটা বলবে, নবনীতা কিছু বলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আমি মৌমিতা মানে এটা আমাকে এভাবে কখনো মানে এটা আমার মানে অকার করেনি যে এইভাবে এটা ভাবা যায়। তো মৌমিতা দিদি যেটা বললো সেটার সঙ্গে কিন্তু আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম। পরের যেটা বলছে যে মক্স দ্য স্টেডি রানিং অফ দ্য আওয়ার, যেখানে বলছে মানে ধরো একটা যুদ্ধ হলে তো স্টেডি রানিং অফ দ্য আওয়ার, যেভাবে একটা লিনিয়ার ওয়েতে প্রগ্রেশন চলে মানে সময়ের, একটা যুদ্ধ হলে তো আমরা 10, 15, 50 বছর পিছিয়ে যাই। সেখানে সেই মক করাটা আমার মনে হয় যে হান্টিং ওয়াইল্ড বা ওয়াইল্ডেস্ট বিউটি সেটাই বলছে, যে আগে ওই রোমান্টিক আইডিয়া অফ ওয়ার কে আর কি মানে ওর একটা রোমান্টিক আইডিয়া অফ ওয়ার ছিল, কিন্তু সেই যে আইডিয়াটা সেটা অ্যাকচুয়ালি মক করছে, মানে করছে দ্য স্টেডি রানিং অফ দ্য ওয়ার, মানে একটা রাপচার ঘটে যায় কোথাও একটা যুদ্ধ হলে, আমরা পিছিয়ে যাই, যে একটা লিনিয়ার প্রগ্রেশন চলে যেভাবে এগোয় পৃথিবীটা, মেলাতে হবে পরপর লাইনগুলোকে একটু মেলাতে হবে। যখন আমি এই যুক্তিটা দিচ্ছি তাহলে কিভাবে মিলছে একটু আমাকে দেখাও। I went hunting wild, তার মানে ওর একটা সার্চ ছিল, ও কিছু একটা সার্চ করতো, সেটা কি আফটার দি ওয়াইল্ডেস্ট বিউটি ইন দ্য ওয়ার্ল্ড। যদি এটাকে আমরা রোমান্টিক বিউটির কথা বলি, যেটার প্রতি ওর সেটা নয়, ওটাই প্রথমে নেগেট করছে, which lies not, that is negated, the idea is negated। এখানে বলছে যে which lies not come in eyes, মানে এটা ফেমিনিন বিউটিটা কমপ্লিটলি নেগেটেড। তাহলে ফেমিনিন বিউটি সেটা নয়, যদিও সেটা ওয়াইল্ডেস্ট বিউটি, বাট মক দ্য স্টেডি রানিং ফেমিনিন বিউটি নয়, এটাও বলছে। ওর আওতায় পড়ছে না। হ্যাঁ, পড়ছে না। তাহলে সে কি করছে, সেটা সেই ওয়াইল্ডেস্ট বিউটিটা কি? that mocks but mocks the steady running of the hour, mocks the smooth temporality, smooth temporalityটাকে মক করছে বা সেটাকে শ্যাটার করছে। স্মুথ টেম্পোরালিটি নয়, এটা কোনটা? স্মুথ টেম্পোরালিটি নয়, এরকম জিনিসটা কি? সেটা অনবনীতা যেটা বললো, যুদ্ধের ভয়াবহতাটা কি হতে পারে? যুদ্ধের ভয়াবহতার সময় তো স্টেডি টেম্পোরালিটি থাকে না,
ওখানে একটা সবসময় একটা চ্যুতি ঘটে যায় সবসময় সব সব বিষয়ের মধ্যে, দাদা স্টেডি লাইফ। হ্যাঁ, একটা আমি এভাবে বলতে আরেকটা পারি, জিনিস হ্যাঁ, আমরা যদি যেটা আরেকটা জিনিস একটু হ্যাঁ, বলো। আচ্ছা আমি বলবো তাহলে। তো সেটা হচ্ছে যে যে তাহলে যদি আমরা এইভাবে দেখি যে ও মানে এমন একটা বিউটিকে সার্চ করতো যেটাকে ওয়াইল্ডেস্ট বিউটি বলছে, যে ওয়াইল্ডেস্ট বিউটি কি করতে পারে, যেটা এই স্টেডি রানিং অফ দি আওয়ার যদি মানে সেটাকে মক করতে পারে, মানে সেটাকে ওভারকাম করতে পারে, সেটা থেকে বেটার কিছু সে অফার করতে পারে, কিন্তু সেটা ফেমিনিন বিউটি নয়। তার মানে ঘুরে ফিরে ওইটা রোমান্টিক বিউটি হচ্ছে, তাই কি? বা আরেকটা ব্যাপার যে স্টেডি রানিং অফ দ্য টাইম, মানে কি আমরা যেভাবে বেঁচে থাকি আমরা একটা স্মুথ একটা টেম্পোরালিটির মধ্যে বেঁচে থাকি, কিন্তু যুদ্ধ তো সেই টেম্পোরালিটিটাকে ভেঙে দেয়, সেই স্মুথনেসটাকে, মানে সেই আমাদের যে সুন্দর জীবনটা সেটা তো থাকে না, সেই টাইমটাকে সম্পূর্ণ ভেঙে ছিন্ন ভিন্ন করে দেয়। সেইটাই কি বোঝাতে চাইছি যে আমি এমন একটা ওয়াইল্ড বিউটির দিকে মানে ওয়াইল্ড বিউটিকে আইডিয়ালাইজ করতাম বা ভ্যালুয়াইজ করতাম, যেটা আমাদের এই স্মুথ লাইফটাকে ছিন্ন ভিন্ন করে, স্মুথ লাইফটাকে ভেঙে দেয় বা মক করে বা শ্যাটার করে। সেই যুদ্ধটাকে হয়তো মিন করছে, যুদ্ধ যেরকম আমাদের স্মুথ টেম্পোরালিটিটাকে ভেঙে দেয় সবসময় বা স্মুথ লাইফটাকে খণ্ডন করে, তাহলে কি সেইটাই ওয়াইল্ড যে সেই হান্টিং, সেটাই কি সেই ওয়াইল্ড জিনিসটা, যেটা এটাই কি বোঝানো যাচ্ছে সেই ওয়াইল্ড জিনিসটা অ্যাকচুয়ালি যুদ্ধই তাহলে? আমি 1 মিনিট একটা কথা বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মমিতা এখানে বলতে চাইছে মানে ওয়াইল্ডেস্ট বিউটি যেটা হ্যালো। সার্চ করতো সেটা সম্ভবত ওই যে রোমান্টিক আইডিয়া, যুদ্ধ, রোমান্টিক আইডিয়া ওয়ার, যেটা কি আমাদের সুস্থ লাইফ বা স্মুথ টাইমকে যেটা আমাদের মানে নষ্ট করে বা স্মুথ টাইমকে ডিস্ট্রয় করে অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ মানে দাদা, আমি একটা সময় এই ধরনের একটা সার্চ ওদের ছিল, যেটা আমি আগে বলেছি আওয়েনের মতো মারাত্মক প্রভাব একটা রোমান্টিক যে স্পিরিট ছিল, যে কারণে ও যুদ্ধে জয়েন করেছিল। এবার সেটা যদি এখানে মিন করে থাকে তাহলে বলতে হবে এটা ও মানে তার আগের কথাটা বলছে, তারপরে ও মানে মানে ওর যেটা ডিসরিলেশনমেন্টের আগের কথা, এইভাবে দেখতে হবে যে কখনোই মানে মৃত্যুর পরে নয়, তার আগে তার এই ধারণাটা হয়তো ছিল, যেটা একটা রোমান্টিক আইডিয়া অ্যাবাউট ওয়ার। তুমি এইভাবে বলতে পারো, এক্সপ্লেন করতে পারো, যদি আমাকে দেখতে হবে যে এর পরে আমরা এই ধারণাটা দিয়ে মেলাতে পারছি কিনা। আচ্ছা, হ্যাঁ নবনীতা বলো। হ্যাঁ, ওই যে স্টেডি রানিং অফ দ্য আওয়ার, আমি এই সূত্রে বলতে চাইছিলাম যে এই সময় কিন্তু মানে আমরা যেভাবে ন্যারেটিভ স্ট্রাকচার দেখছিলাম নভেল বা যে মানে নভেলগুলোতে বেসিক্যালি, সেইগুলোও কিন্তু ভেঙে যাচ্ছে, যে লিনিয়ার ন্যারেটিভ স্ট্রাকচার সেটা কিন্তু আমরা আর মডার্ন এজে পাচ্ছি না। তো সেই জন্যই আমি বললাম যে এটা খুব মানে আমার মানে এটা মানে ইট নেভার অকার্স টু মি লাইক দ্যাট, মানে মৌমিতাদি বললো বলেই আমি ভীষণ ভালো, আমার খুব মানে পছন্দ হলো আর কি জায়গাটা, কারণ এই যে স্টেডি রানিং অফ দ্য ওয়ার কেও তো মক করছে ওই সমস্ত মানে যে ন্যারেটিভ গুলো, যেগুলো মডার্নিস্ট ন্যারেটিভ যেগুলো আসছে, মানে ভার্জিনিয়া উলফ যেটা মডার্ন ফিকশনে বলছেন আর কি। তো সেটা আমার মনে হলো বলে তো এটাই বললাম। আর বিপাশা বলবে, বিপাশা কিছু একটা বলবে। হ্যাঁ, আমি বলতে চাইছিলাম নবনীতাদি যেটা বললো ওয়াইল্ড বিউটির কথা, আমার মনে হয় ফেমিনিন বিউটি বা ফিজিক্যাল বিউটি যে হিসেবে আমরা সবসময় বলে থাকি, সেটা সবসময় সফিস্টিকেটেড একটা বিউটির কথা বলা হয়। ওয়াইল্ডনেসটা সবসময় মানে ওয়ার্ডের ক্ষেত্রে আমরা যেরকম বলি যে ভাইলেন্স আছে, যা আছে সেগুলো আমরা এমনি অন্য ফেমিনিন বিউটি বলি, যে ধরনের আলাদাভাবে বিউটি বলতে যেটা বোঝানো হয় সেটা সবসময় মানে সফিস্টিকেশনের এগেনস্টে বোধহয় ওয়ার্ডটাও ইউজ করা হয়েছে, ওয়াইল্ড ওয়ার্ডটা, মানে এটা আমার মনে হয়েছে, যেটা এখানে সেই কারণে হয়তো ওয়াইল্ডেস্ট বিউটি সার্চ বোঝাতে চেয়েছে। আগে যেহেতু এই আইডিয়াটা নেগেট করে দিচ্ছে যে এটা কোনো ফিজিক্যাল বিউটি, সেই অর্থে ফেমিনিন বিউটি, রোমান্টিক কোনো বিউটি যেটা লাভ রিলেটেড বা রোমান্টিক রিলেশনশিপ রিলেটেড বিউটির কথা যে বলছে না, সেটা আগেই নেগেট করে দেওয়ার জন্য আর কি ওয়াইল্ড কথাটা বোধহয় সফিস্টিকেশনের এগেনস্টে বসানো হয়েছে, মানে এরকম ভাবে আমি মনে হলো আমার। ওয়াইল্ড তো সেটাই যেটা আমরা ধরে নিই যে যেটা হচ্ছে যে which is not very much sophisticated or Tamed, which is not tamed, হ্যাঁ। যেটা হচ্ছে যে যেটা কি বলা যেতে পারে যে which is not being যে conceived with যে rational thinking, তাই না, সেটাই হচ্ছে ওয়াইল্ড। হ্যাঁ, যার মধ্যে নিয়ন্ত্রণ নেই সেটাই হচ্ছে ওয়াইল্ড। মমিতাদি যে কথাটা বললো, আমারও মনে হলো যে বেশ ভালো লাগলো।
হ্যাঁ এরকম করে আর কি আচ্ছা যে হ্যাঁ জিনিসটা রিপ্রেজেন্ট করলো অন্যরকম ভাবে আমার ভালো লাগলো। তো হ্যাঁ হ্যাঁ, এই অবশ্যই ক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় ওয়াইল্ড জিনিসটা এইভাবে গিয়ে যদি পরের লাইনটাই দেখা হয় তাহলে বোধহয় একটু সেন্সটা পাওয়া যাবে। হুম হুম হুম। মানে হ্যাঁ ঠিক আছে, তোমরা যেটা বললে আমি ওটা ভাবলাম আর কি, যেটা আমাকে অন্যভাবে একটু ভাবতে হেল্প করলো। আমিও চেষ্টা করব যে কবিতাটাকে ওই মানে পরের লাইনগুলো যেগুলো আমরা আসছি সেখানে এটাকে মেলানোর। হুম, দেখা যাক যে সেভাবে আমরা এটাকে মেলাতে পারি। আচ্ছা যাই হোক। স্যার, হ্যাঁ বলছি যে বারবার করে মানে কবি বলছে না যে একটা ট্রুথ উনি আবিষ্কার করেছেন, এখানে কোন ট্রুথটা? মানে ওই যে যে সময়টা উনি আর কি নষ্ট করেছেন জীবনে ওয়ারের পেছনে, সেই সময়টা উনি ভালো করে কাটাতে পারতেন, সেই সময়টার কথা কি বলছে? না না, সেটা তার একটা মানে সেটা তার একটা গ্রিফ, দুঃখের কারণ, কজ অফ গ্রিফ। যেহেতু সে মানে লস্ট ইয়ার্স নিয়ে যখন তিনি ভাবছেন সেটা তার দুঃখের কারণ। কিন্তু যেটা হচ্ছে যে যেটা কবি যে সত্যের কথা যেটা বলছে সেটা আমরা পরে আসবো, এখনো বলেননি সেটা। সেটা ওই পিটি অফ ওয়ারের কথা তিনি বলছেন, যেটা তিনি রিয়ালাইজ করছেন যে ফাইনালি। হুম, ঠিক আছে। হ্যাঁ সেই জায়গাটা আমরা পরে আসছি। হুম। আচ্ছা স্যার, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। হ্যাঁ 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 কি বলো? আচ্ছা, তাহলে আমরা এই লাইনটাতে এবার শেষ করব। অ্যান্ড ইফ ই গ্রিভস গ্রিভস রিচলিয়ার দেন হিয়ার। ঠিক আছে, ইফ ই গ্রিভস গ্রিভস রিচলিয়ার দেন হিয়ার, এটা আমাকে একটু এক্সপ্লেইন করো যে আহ, এটা কি মিন করছে। মানে দুঃখের যদি কোনো কারণ থাকে তাহলে সেই কারণটা এই আন্ডারগ্রাউন্ড টানেলের থেকেও অনেক বেশি পরিমাণে আছে ওই আপার গ্রাউন্ডে আর কি, সেইটা কি বোঝাচ্ছে? হ্যাঁ মৌমিতা অঙ্কিত আরেকবার বল, আমি শুনতে পাই। হ্যাঁ হুম মানে কজ অফ গ্রিফ, হ্যাঁ কজ অফ গ্রিফটা মানে আন্ডারগ্রাউন্ড টানেলে যতটা আছে তার থেকে অনেক বেশি পরিমাণে আছে আপার গ্রাউন্ডে। এটাই কি বোঝাচ্ছে রিচলিয়ার দ্যান হেয়ার, তার মানেটা? আচ্ছা, মানে আপার গ্রাউন্ডে দুঃখটা মানে কজ অফ গ্রিফটা অনেক বেশি। আহ, হ্যাঁ, মানে মানুষ যখন বেঁচে থাকে আর কি, এটা তো জার্মান সোলজার বলছে তো। হুম হুম হ্যাঁ জার্মান সোলজার বলছে। হুম তো সেই জায়গা থেকে মানে যখন বেঁচে থাকার মানে ওরা তো আন্ডারগ্রাউন্ড টানেলটাকে রিপ্রেজেন্ট মানে টানেলে আর কি কথোপকথনটা চলছে যেহেতু হুম জার্মান সরকার মারা গেছেন। হুম তো সেইখানে উনি কি সেটাই বলছেন যে দুঃখের কারণ যদি কিছু থাকে তাহলে সেই কারণটা আমাদের এই আন্ডারগ্রাউন্ড হুম টানেলের মধ্যে থেকেও অনেক বেশি পরিমাণে আছে আপার গ্রাউন্ডে। আপার গ্রাউন্ডে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরেকটু বলবে কিছু? হুম আরেকটু শুনি। এখানে এই ওয়ার্ডটাকে একটু খেয়াল রাখতে হবে। রিচলিয়ার কথাটা বলছে, রিচলিয়ার কথাটার মধ্যে কিন্তু একটা পজিটিভ সেন্স রয়েছে। হুম, তাহলে গ্রিফটা হচ্ছে রিচলিয়ার, দ্যাট ইজ মাচ রিচার। তাহলে গ্রিফ গ্রিফ কি করে রিচ হতে পারে? দুঃখ কিভাবে সেটা যে খুব সমৃদ্ধ হতে পারে? তাহলে দুঃখকে তিনি দুরকম বলছেন, মানে যে এক ধরনের দুঃখ যেই দুঃখের মধ্যে কোনো অপটিমিজম নেই, দেয়ার ইজ নো অপরচুনিটি টু রিকভার ফ্রম ইট। তাহলে এটা এক ধরনের দুঃখ। অ্যান্ড অ্যানাদার সেন্স অফ সরো ইজ দ্যাট, দেখি মৌমিতা কি লিখেছে হিয়ার, এখানে হেল না পোস্ট ডেথ মোমেন্ট। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা একটু পরে আসছি। তাহলে কি হচ্ছে যে গ্রিভস রিচলিয়ার, তাহলে এখানে রিচলিয়ার কথাটা যদি ইউজ করছে তাহলে আমরা বুঝতে পারছি যে গ্রিফটাকে তিনি কি করছেন, যে ডিভাইড করছেন, মানে ক্লাসিফাই করছেন, ক্যাটেগরাইজ করছেন দুরকম ভাবে। সেটা কি, যে ওয়ান গ্রিফ ইন হুইচ দেয়ার ইজ নো হোপ অফ
recovery from it, and another grief in which there is a hope of doing something positive to overcome that grief. তাহলে এইরকম দুরকম দুঃখ। তাহলে যখন মানে নাও হি ইজ ডেড, হি থিঙ্কস দ্যাট দেয়ার গ্রিফ ইজ নাও যে ফ্রুটলেস, যে দুঃখ আমাদের হচ্ছে এখন ঠিকই, কিন্তু এই দুঃখের কোনো যে পজিটিভ সাইড নেই, বিকজ we are now dead, we can do nothing. So here we can only grieve. মানে এখানে শুধু আমরা দুঃখই করতে পারি, we cannot do anything to get over from it. তো এখান থেকে আমরা বেরোতে পারবো না। But when we were on earth, we also suffered in the same way, but still we were alive, and we had a kind of a hope or forced hope that possibly in future we could do something that may change this system, that may change the world, or that may change the way people think, or we could write something or convey some truths to people to change their views about world. বুঝে গেল? তাহলে যতক্ষণ বেঁচে আছে অন্তত এইটুকু আশা রয়েছে যে যতই সাফারিং থাক, আমরা চাইলে কিছু একটা চেঞ্জ আনতে পারবো। তাহলে আর্থলি লাইফে যে সাফারিং, সেই সাফারিংটাকেই তিনি কি বলছেন যে দেয়ার ইজ আ পজিটিভ সেন্স ইন দ্যাট সাফারিং, দ্যাট ওয়াজ রিচলি আর গ্রিফ, বিকজ দেয়ার ওয়াজ এ চান্স অফ যে কম্পেনসেটিং দ্য লস। হ্যাঁ, সেটা তারা করতে পারত, কিন্তু এখন সেটা আর সম্ভব নয়। সো অ্যান্ড ইফ ইট গ্রিভস রিচলিয়ার দ্যান হিয়ার। তাহলে এটা এই কথাটার মানে এটা বোঝা গেল। খুব কনফিউজিং কিন্তু এই লাইনটা, হ্যাঁ, ভীষণই কনফিউজিং। আর কারো যদি কিছু বলার থাকে এই লাইনটার উপর বলতে পারো। আচ্ছা, তাহলে আজকে আমরা মৌমিতা একটা কিছু লিখেছিল, আমি দেখি হিয়ার, এখানে হেল না পোস্ট ডেথ মোমেন্ট, গ্রিভস রিচলিয়ার দেন হিয়ার। দেন হিয়ার বলতে সেটা মানে সেই জায়গাটার কথা বলতে যেখানে ওরা রয়েছে, সেটা হেল হতে পারে বা পোস্ট ডেথ মোমেন্ট। অবশ্যই মানে হেল মানেই তো সেটা পোস্ট ডেথ যে এক্সিস্টেন্স, দেয়ার ইজ নো চান্স অফ যে গেটিং অ্যানাদার লাইফ। তা যেহেতু তোমার আর সেই সুযোগ নেই, তুমি আরেকটি জীবন পাবে না, তাহলে সেই এই দুঃখই থেকে যাবে, কারণ তুমি আর এমন কিছুই করতে পারবে না যেটা দিয়ে সেটাকে তুমি কম্পেনসেট করতে পারবে। হোয়াট ডাজ ইট রেফার টু? And if it grieves richlier than here. আচ্ছা, ইট বলতে এখানে কি রেফার করছে? মানে এখানে ইটটা অ্যাকচুয়ালি গ্রামাটিক্যাল যে ফর্মে যেটা যে ইট আমরা ইউজ করি সেই ইট, এছাড়া তো এখানে ইটের কোনো স্পেশাল মিনিং নেই, তাই না? যেমন আমরা বলি না যে ইফ ইট রেইনস, সেরকম আর কি, যে ইফ ইট গ্রিভস, এখানে মিনিংটা এরকমই, এছাড়া অন্য কিছু কি এখানে মিন করছে? হ্যাঁ, ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। আচ্ছা, মৌমিতা কি লিখেছে? সো গ্রিফ ইন লাইফ ইজ বেটার দ্যান গ্রিফ আফটার ডেথ ইন হেল। হ্যাঁ, একদমই তাই। যে আমরা যতই দুঃখ করি না কেন, তাই না, যে এত দুঃখ, তাহলে আমরা যদি বলি যে এত দুঃখ তাহলে মরে যাও, তাহলে সে কিন্তু বলবে না, মরবো না।
কারণ বলা যায় না, যদি কিছু ভালো কিছু হয় বা দেখা যাক যদি চেষ্টা করে কিছু চেঞ্জ আনা যায়, তাহলে এই আশাটা আমাদের মধ্যে থাকে। তাই সেই জন্য আর্থলি গ্রিফটা হচ্ছে যে হ্যাঁ বেটার দেন যে লাইফ আফটার ডেথ। নাথিং ক্যান বি ট্রুলি ভিভিড অর থ্রাইভ ইন হেল। হ্যাঁ অবশ্যই লাইফ ইন হেল সেটা কখনোই সেটা বেটার কিছু হতে পারে না, কিন্তু এখানে এটাই মিন করছে যে যে ওরা হেলের সাফারিং নিয়ে খুব একটা চিন্তিত নয়, ওদের কষ্টটা একটাই যে দে ডাইড, যে যে বিফোর দে ফুলফিল দেয়ার ড্রিমস, এটাই হচ্ছে ওদের দুঃখ। হুম। এছাড়া অন্য কোনো কারণে এটাই বারবার তারা মিন করছে যে তাদের যে আনটাইমলি ডেথ। ইট মে বি ইন্ট্রোডাক্টরি, হ্যাঁ সেটাই বললাম। হুম হুম ঠিক আছে, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো। আমি আজকে আর যাচ্ছি না কারণ অনেকটা সময় হয়ে গেছে। নেক্সট দিন আমরা এই পরের লাইন থেকে শুরু করব, তোমরা একটু পড়ো, তারপরে এর মধ্যে আর যার যার কনফিউশন আছে সেগুলো তোমরা বলবে। হুম আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট হচ্ছে আমাদের আবার থার্সডে সকাল 10টা।